ইউটিউব চ্যানেলে 2 PM জিকে বুস্টার ডোজ সিরিজে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি 10টি অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। প্রশ্নগুলি সমস্ত সাবজেক্ট থেকে নেওয়া হয়েছে এবং প্রশ্নগুলি আপকামিং WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় তোমাদের জন্য 10টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমি একটি নতুন সিরিজ নিয়ে এসেছি। সিরিজটির নাম হচ্ছে 2 PM জিকে বুস্টার ডোজ সিরিজ। তো তোমরা যারা জানো না তারা প্রতিদিন এই সিরিজটি ফলো করতে পারো। এই সিরিজটি ফলো করলে আপকামিং যে কোনো এক্সামে যেখানে তোমাদের জিকে সেকশন রয়েছে সেখানে কোনো অসুবিধা হবে না। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাস থেকে। প্রাচীন ভারতের কোন শাসক অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? অপশন এতে রয়েছে অশোক, বিতে রয়েছে বিম্বিসার, সি বিন্দুসার, ডি অজাতশত্রু। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তারপর আমি বলছি। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি বিন্দুসার। বিন্দুসার অমিত্রঘাত উপাধি ধারণ করেছিল। চলো এর এক্সপ্লেনেশনটি দেখে নিই। বিন্দুসার ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। গ্রিক লেখকদের মতে তার নাম ছিল অ্যামিট্রোকেটস, যার সংস্কৃত রূপ হল অমিত্রঘাত বা শত্রু বিনাশকারী। তিনি আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন। তার পুত্র ছিল সর্বশ্রেষ্ঠ মৌর্য সম্রাট অশোক। দেখো আমি জিকে বুস্টার ডোজ সিরিজে যে প্রশ্নগুলি নিয়ে আসি তোমরা খুব ভালো করেই জানো এই প্রশ্নগুলি কিন্তু কোনো র্যান্ডম কোশ্চেন নয়। এই প্রশ্নগুলি বিগত বছরের পরীক্ষার প্যাটার্নকে ফলো করেই তৈরি করা হয়েছে এবং আপকামিং পরীক্ষায় এই সেশনটি ফলো করেই তোমরা হয়তো প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো। চলো দেখা যাক এর পরের প্রশ্ন কি রয়েছে। আজকের দ্বিতীয় প্রশ্ন রয়েছে জিওগ্রাফি থেকে। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? যমুনা খাল, বি সরহিন্দ খাল, সি ইন্দিরা গান্ধী খাল, ডি উচ্চগঙ্গা খাল। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ইন্দিরা গান্ধী খাল। আমরা এক্সপ্লেনেশনটি দেখে নিই। ইন্দিরা গান্ধী খাল ভারতের তথা বিশ্বের অন্যতম দীর্ঘ সেচ খাল। এটি পূর্ব রাজস্থান খাল নামে পরিচিত ছিল। এটি পাঞ্জাবের শতদ্র ও বিপাশা নদীর সংযমস্থলে অবস্থিত হারিকে ব্যারেজ থেকে উৎপন্ন হয়েছে। এর মাধ্যমে মূলত রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে জলসেচ করা হয়। এই খালের মোট দৈর্ঘ্য প্রায় 649 কিলোমিটার। দেখো এই সিরিজটির উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র প্রশ্ন কমন পাওয়া নয়। এই সিরিজটির প্রধান উদ্দেশ্য হলো তোমাদেরকে রিভিশনের মধ্যে রাখা। আমি প্রতিদিন দুপুর 2টোয় তোমাদের জন্য এই সিরিজটি নিয়ে আসছি শুধুমাত্র তোমাদেরকে রিভিশনের মধ্যে দিয়ে রাখার জন্য, যাতে তোমাদের পরীক্ষায় গিয়ে জিকে সেকশন যে একটি আলাদা রকম ভয় কাজ করে সেই ভয়টি যেন না থাকে। তোমরা প্রতিদিনই যদি এখানে এই সেশনে এসে 10টির কোশ্চেন অ্যাটেম্প্ট করো এবং এই ফ্যাক্টসগুলো জাস্ট দেখে নাও এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের পিডিএফও প্রোভাইড করছি, তাহলে তোমাদের আমার মনে হয় না এর বাইরে আর কিছু পড়তে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল বা ওয়ান ডে যে সমস্ত এক্সামগুলো হয় সেখানে তুমি অতি সহজেই জিকেতে খুব ভালো একটি স্কোরও করতে পারবে। চলো দেখা যাক আমাদের তৃতীয় প্রশ্ন কি রয়েছে। আমাদের তৃতীয় প্রশ্ন রয়েছে ভৌতবিজ্ঞান থেকে। অপটিক্যাল ফাইবার আলোর কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, সি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ডি আলোর বিচ্ছুরণ। তোমরা যারা আগের সিরিজগুলি ফলো করেছো তো তোমরা তো এই অতি সহজেই এই প্রশ্নটি করতে পারবে, কারণ আগেও কোনো একটি সিরিজে এই কোশ্চেনটি ছিল। তবে যাই হোক, কোশ্চেন রিপিটেড হওয়া কোনো খারাপ কিছু নয়, এতে তোমাদের আরও একবার রিভিশনও হয়ে যাবে এবং ফ্যাক্টসগুলো আরেকবার দেখতেও পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চলো দেখে নিই এই প্রশ্নের এক্সপ্লেনেশন কি আছে। দেখো অপটিক্যাল ফাইবার বা আলোক তন্তু আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের নীতিতে কাজ করে। এটি প্রধানত টেলিযোগাযোগ,
এটি প্রধানত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। চিকিৎসা বিজ্ঞানে এন্ডোস্কোপি যন্ত্রও অপটিক্যাল ফাইবার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মরীচিকা বা মিরাজ সৃষ্টি এবং হীরকের উজ্জ্বলতার কারণও হলো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো, একটি প্রশ্নের মাধ্যমে তো তোমরা কতগুলি ইনফরমেশন পেয়ে যাচ্ছ। তোমরা ভাবছো হয়তো শুধুমাত্র 10টি কোশ্চেন হচ্ছে, কিন্তু প্রতিদিন তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট থেকে কোশ্চেনগুলো নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে সাথে যে এই যে এক্সট্রা ফ্যাক্টসগুলো, এর মাধ্যমে তোমাদের 10টা প্রশ্ন করতে গিয়ে কিন্তু কমসে কম 50টা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন রয়েছে প্রশ্ন সংখ্যা 4। মানবদেহের কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়? অপশন এতে রয়েছে ইনসুলিন, বিতে রয়েছে থাইরক্সিন, সিতে রয়েছে অ্যাড্রিনালিন, ডিতে রয়েছে টেস্টোস্টেরন। খুবই সোজা একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাড্রিনালিন। চলো এক্সপ্লেনেশনটি দেখে নিই। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। ভয়, রাগ, উত্তেজনা বা মানসিক চাপের সময়ে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে এই হরমোন দ্রুত ক্ষরিত হয় এবং দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করে। এই কারণে একে ফাইট অফ ফ্লাইট, লড়ো অথবা পালাও হরমোনও বলা হয়। এটি হৃৎপিণ্ডের স্পন্দন ও রক্তচাপ বৃদ্ধিতেও সহায়তা করে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন নিয়েছি আমি পলিটি সাবজেক্ট থেকে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সোভিয়েত ইউনিয়ন। চলো এক্সপ্লেনেশনটি দেখে নিই। মৌলিক কর্তব্যের ধারণাটি ইউএসএসআর, যা বর্তমানের রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি ভারতীয় সংবিধানে 4A ধারা এবং 51 নম্বর এ যুক্ত করা হয়। তো ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর ধারায় আছে? পার্ট 4 এর 51A নম্বর ধারায় যুক্ত করা হয়েছে। সর্দার শরণ সিংহ কমিটির সুপারিশে এটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমান ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। প্রত্যেকটি পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি পয়েন্ট থেকেই কোশ্চেন আসবে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। ভারতে নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 2014, বি 2015, সি 2016, ডি 2017। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 2017। 2015 সালের 1 জানুয়ারি যোজনা কমিশনের পরিবর্তিতে নীতি আয়োগ গঠিত হয়। তার মানে 2015 সালের আগে ভারতবর্ষে কী ছিল? প্ল্যানিং কমিশন ছিল। নীতি আয়োগের পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের চেয়ারম্যান হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এটি ভারত সরকারের নীতি নির্ধারণকারী থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 7 নম্বর প্রশ্ন রয়েছে স্পোর্টস থেকে, থমাস কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, ফুটবল, টেনিস। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তারপর আমি বলছি। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাডমিন্টন। চলো এক্সপ্লেনেশনটি দেখে নিই। থমাস কাপ হলো পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। 2022 সালে ভারত প্রথমবারের মতো থমাস কাপ জয় করে 2022 সালে ভারত প্রথমবারের মতো থমাস কাপ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। ফাইনালে তারা 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়েছিল। মহিলাদের ব্যাডমিন্টনে অনুরূপ একটি বিশ্বস্তরের টুর্নামেন্ট হলো উবার কাপ। তার মানে ব্যাডমিন্টনের পুরুষদের যে বিখ্যাত কাপ তার নাম হচ্ছে থমাস কাপ, এবং মেয়েদের বা মহিলাদের যে টুর্নামেন্টে সবথেকে বিশ্ববিখ্যাত সেম কোয়ালিটির যে কাপ রয়েছে তার নাম হচ্ছে উবার কাপ। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এই প্রতিযোগিতা আয়োজন করে। চলো দেখা যাক পরের প্রশ্ন বা 8 নম্বর প্রশ্ন কি রয়েছে। আজকের পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে নেওয়া হয়েছে। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? হরগোবিন্দ খোরানা, সুব্রমণ্যম চন্দ্রশেখর, সিভি রমন, অমর্ত্য সেন।
দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সিভি রমন। চলো এক্সপ্লেনেশনটি দেখে নিই। 1930 সালে চন্দ্রশেখর ভেক্টর রমন পদার্থবিদ্যার নোবেল পুরস্কার লাভ করে। তিনি তার বিখ্যাত আবিষ্কার রমন এফেক্টের জন্য এই সম্মান পান। 1928 সালের 28শে ফেব্রুয়ারি তিনি এই আবিষ্কার করেছিলেন এবং এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। 1954 সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। আজকের পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ স্ট্যাটিক জিকে থেকে রয়েছে। কলকাতার বিখ্যাত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু জনসাধারণের জন্য কত সালে খুলে দেওয়া হয়? অপশন এ 1943, বি 1985, সি 1992, ডি 2001। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1992। চলো এক্সপ্লেনেশনটি দেখে নিই। 1992 সালের 10ই অক্টোবর দ্বিতীয় হুগলি সেতু যান চালানোর জন্য উন্মুক্ত করা হয়। এটি হুগলি নদীর উপর অবস্থিত এবং কলকাতা ও হাওড়া শহরকে যুক্ত করেছে। এটি ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতুগুলির মধ্যে অন্যতম। অন্যদিকে বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। চলো দেখা যাক আজকের পরের প্রশ্ন কী রয়েছে। আজকের পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন রয়েছে, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ ঢাকা, বি কাঠমান্ডু, সি নিউ দিল্লি, ডি কলম্বো। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কাঠমান্ডু। কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। চলো এর এক্সপ্লেনেশনটি দেখে নিই। সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এটি 1985 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা কজন? 8 জন। কে কে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই সংস্থার প্রধান লক্ষ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নতি সাধন করানো। তো এই ছিল আজকের আমাদের 10টি অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। ক্লাসটি তোমাদের কেমন লাগলো জানাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে।